পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে টেনশন হবে, এটা খুবই স্বাভাবিক। বাট তার জন্য তুমি পড়তে পারবা না, তার জন্য তুমি পরীক্ষা খারাপ দিবা বা পরীক্ষা আসলে বেটার পারফর্ম করতে পারবা না, এটা আসলে মেনে নেওয়া একটু কঠিন। এবং এই যে তুমি পরীক্ষার আগে পড়ায় ফোকাস দিতে পারতেছো না, তোমার টেনশন হচ্ছে, নার্ভাস ফিল হচ্ছে, এগুলো আসলে কিভাবে ওভারকাম করবা? এগুলো হইলে তোমার কিভাবে এই জিনিসটা তোমার রেজাল্ট খারাপ করতে ভূমিকা রাখতে পারে, ইভেন খারাপ পরীক্ষা দিতে ভূমিকা রাখতে পারে, সবকিছু অ্যাজ আ ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার এক্সপার্ট অ্যান্ড ইন্টারন্যাশনালি সার্টিফাইড কোচ আজকের ভিডিওতে ভাইয়া সবকিছু ব্যাখ্যা করে দিব ব্রেইন সায়েন্স দিয়ে। দেখো, এই মুহূর্তে তুমি যেরকম চিন্তা ভাবনা করতেছো, তোমার থট আসলে তোমার ইমোশন ক্রিয়েট করতেছে। এখন তুমি চিন্তা ভাবনা করতেছো যে শিক্ষামন্ত্রী যেভাবে আসলে আমাদের সাথে কথাবার্তা বলে, মনে হয় যেন উনি আমার শত্রু বা ওনার সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে, বা এসএসসি 26-এর আসলে কোনো শত্রুতা আছে। ইয়েস, আপনি আপনার নিয়মের কথা, ভিশনের কথা, আপনার চাওয়ার কথা, আপনি কি কি চেঞ্জেস আনতে চান সেগুলো আপনি শেয়ার করতে পারেন। বাট আপনি কিভাবে সেটা এক্সপ্রেস করতেছেন, কিভাবে সেটা প্রকাশ করতেছেন, তারও একটা ওয়ে আছে। ঠিক আছে? সো শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে আসলে জিনিসগুলোকে এক্সপ্রেস করতেছে, ইটস কাইন্ডা উনি কাউকে থ্রেট দিচ্ছে বা ওনার শত্রুদের সাথে হচ্ছে গিয়ে উনি কমিউনিকেট করতেছে। ওনার কমিউনিকেশনের ওয়েটা আসলে খুব একটা আমার কাছে অ্যাটলিস্ট রাইট মনে হয় নাই। অ্যাটলিস্ট এসএসসি এক্সামিনীদের জন্য বা 9-10 এর বাচ্চাদের জন্য, মানে স্টুডেন্ট তো এমনিতেই ছোট মানুষ, তো ওদের সাথে এইভাবে কমিউনিকেট করাটা, একটা ভয় বা আতঙ্ক তৈরি করে দেওয়াটা, এমনিতেই পরীক্ষার সময় ন্যাচারালি সবাই টেন্স থাকে, নার্ভাস থাকে। ঠিক ওই মুহূর্তে ওনার এই ধরনের কমিউনিকেশন বা টোন তোমার নার্ভাসনেস বাড়ায় দিবে, এটা খুবই 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 স্বাভাবিক। বাট সেইটার কারণে তুমি যদি এখন নেগেটিভ থিঙ্কিং করো, সেটা তোমার মধ্যে নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করবে। আর এই নেগেটিভ ইমোশনস এর কারণে এই দুইটা মিলে তোমার এখনকার অ্যাকচুয়াল বাস্তবতা তৈরি হবে। সেটা হচ্ছে তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবে না, পড়াশোনায় ফোকাস দিতে পারবে না, সবকিছু পারলেও তুমি কনফিডেন্ট থাকবে না, বিকজ ইয়োর মিনিস্টার, ইয়োর এডুকেশন মিনিস্টার ইজ থ্রেটেনিং ইউ, রাইট? সো এই বাস্তবতাটা আমাদের আসলে ক্রিয়েট হয়। তাই এই মুহূর্তে এই জিনিসটা, এই নেগেটিভ বাস্তবতা থেকে যে ভাইয়া আমি আসলে সবকিছু পড়েও কনফিডেন্ট না, আমার সবকিছু পড়া হয়েছে তাও ভয় লাগতেছে, বা আসলে সিলেবাস কমপ্লিট হয় না, একটু বাকি আছে, বাট ওইটাও আমি মনোযোগ দিয়ে পড়তে পারতেছি না পরীক্ষার টেনশনে, এগুলো তোমার রিয়েলিটি না। অনেকের কিছুই পড়া হয় নাই, বাট এমনিতেই যতটুকু পড়তে পারতা পরীক্ষার আগে সিরিয়াস হইতা, এখন হচ্ছে গিয়ে ভয়েই পড়া হচ্ছে না। সো এগুলোই তো রিয়েলিটি। তার কারণ কি? নেগেটিভ ইমোশনস অ্যান্ড শুরুটা হয়েছে নেগেটিভ থিঙ্কিং দিয়ে। শিক্ষামন্ত্রীর কথা শুনে হোক, অন্যান্য তোমার ন্যাচারালি হোক, ওভার থিঙ্কিং এর কারণে হোক, যে তুমি আসলে তোমার নেগেটিভ থিঙ্কিং করতেছো যে আমি হয়তো বা লিখতে পারবো না, লিখলে হয়তো নাম্বার দিবে না, বা হয়তো বা প্রশ্ন কঠিন হবে, বা হইতেছে হচ্ছে আমি ভালো পরীক্ষা দিতে পারবো না ওইখানে গিয়ে। এই যে তুমি নেগেটিভ থিঙ্কিং গুলো করো, তার কারণে তোমার মধ্যে নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হয়। তুমি নেগেটিভ ইমোশনস গুলো কি? তুমি নার্ভাস হও, তুমি অ্যাংশাস হও, ফিউচার নিয়ে উদ্বিগ্ন থাকো, তোমার মধ্যে হচ্ছে গিয়ে মানে টেনশন ক্রিয়েট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট বাস্তবে তুমি পড়ায় ফোকাস দিতে পারো না, তুমি অমনোযোগী থাকো, তুমি টেনশন করো, ঠিকমতো খাবার দাবার, অন্যান্য স্বাভাবিক যে জীবনযাপন, সেটাও তোমার ব্যাহত হয়। তাই এইটা সলিউশনের জন্য তোমাকে আসলে তোমার চিন্তাটাই প্রথমে মানে চেঞ্জ করতে হবে। পজিটিভ থিঙ্কিং করতে হবে যে পরীক্ষায় মানে তুমি যা পড়ছো তা থেকে কমন পড়বে, তুমি ভালো মতো লিখতে পারবা, অ্যান্সার করতে পারবা, এবং তুমি বেটার রেজাল্ট করতে পারবা। তুমি যখন নেগেটিভ থিঙ্কিং এর জায়গায় তুমি তখন পজিটিভ থিঙ্কিংটা করবা, তখন তোমার মধ্যে পজিটিভ ইমোশনস তৈরি হবে, যেমন এক্সাইটমেন্ট। তুমি জানো তুমি যা পড়ছো তাই কমন পড়বে, তুমি ভালো মতো লিখতে পারবা, অ্যাজ এ রেজাল্ট তুমি পরীক্ষার জন্য এক্সাইটেড হবা। কেন? কারণ তুমি যেহেতু সব কমন পাবা, ভালো মতো লিখতে পারবা, এটা যখন তুমি চিন্তা করবা, তখন পরীক্ষা দেওয়ার জন্য তুমি এক্সাইটেড হবা, কারণ তখন রিয়েলিটিটা হবে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, ভালো কলেজ পাবা, ভালো একটা মার্কস পাবা, সবকিছু এই রিয়েলিটিটা এরকম ভাবে তৈরি হয়ে যাবে। সো তোমার এটা, এই যে থটটা ইমোশনসকে ক্রিয়েট করবে। সো তোমার এই থিঙ্কিংটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি তোমার মধ্যে পজিটিভ ইমোশনস আসবে, তুমি কনফিডেন্ট ফিল করবা। তুমি কনফিডেন্ট ফিল করার কারণে তুমি আরো বেশি অ্যাকশন টেকার হবা। যেখানে তুমি পড়তে পারতা না, অ্যাকশন টেকার হওয়ার কারণে কি তুমি মানে কি করতে পারবা? পড়তে পারবা। এন্ড অ্যাজ এ রেজাল্ট আরেকটা জিনিস তোমাকে আসলে মানতে হবে, ইউ হ্যাভ টু ট্রাস্ট আল্লাহ। তুমি যখন ওভার থিঙ্ক করতেছো, তুমি যখন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতেছো, অ্যাংশাস ফিল করতেছো, দ্যাট মিনস তুমি আসলে আল্লাহকে ট্রাস্ট করো না, যে উনি আসলে তোমার পাশে আছেন, বা উনি তোমাকে গাইড করবে, উনি তোমাকে ডিরেক্ট করবে, উনি তোমাকে হেল্প করবে, এটা তুমি আসলে বিলিভ করতেছো না। যদি তুমি করতাই তাহলে তো তুমি দুশ্চিন্তা করতে না, তাই না? সো ট্রাস্ট ইজ নট আ স্টেটমেন্ট, ট্রাস্ট ইজ আ স্টেট। ট্রাস্ট ইজ নট আ স্টেটমেন্ট, ইজ আ স্টেট। কেন? কারণ যে মানুষ বিশ্বাসী হয়, যে ট্রাস্ট করে যে আল্লাহ তাকে হেল্প করবে, সাহায্য করবে, সহায় হবে, ওই মানুষ কখনো দুশ্চিন্তা করতে পারে না। বিকজ হি অর শি ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আবার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে যে তাকে গাইড করবে, সাহায্য করবে। এখানে আরেকটা ভাবে বলা যায়, তুমি যদি সবকিছু নিজেই চিন্তা করো, দ্যাট মিনস তুমি চাচ্ছ না যে আল্লাহ কন্ট্রোল করুক, তাই না? অথচ রেজাল্ট বা ফলাফল নির্ধারিত, মানে আমরা চেষ্টাটা করতে পারি, রেজাল্ট আসলে সৃষ্টিকর্তার হাতে, সৃষ্টিকর্তার হাতে। আবার এমনও আছে, মানে রেজাল্ট তোমার যেটাই হোক, ওই রেজাল্টের মধ্যে বারাকা থাকে না বা বরকত থাকে না। এটা একটু পরে বলতেছি, আগে এটা ব্যাখ্যা করি যে ট্রাস্ট ইজ আ, মানে ট্রাস্ট ইজ নট স্টেটমেন্ট, ইজ আ স্টেট। তুমি যদি বিশ্বাসী হইতা তাহলে তুমি কনফিডেন্ট থাকতা, তুমি কাম থাকতা, তুমি এক্সাইটেড থাকতে এক্সাম নিয়ে। বাট তুমি এখন চাইতেছো তুমি সবকিছু কন্ট্রোল করবা,
তুমি সবকিছু কন্ট্রোল করবা, তুমি চাইতেছো না যে আল্লাহ কন্ট্রোল করুক, অথচ তুমি প্রে করতেছো, তুমি হয়তো এখন চাইতেছো যে আল্লাহ প্রশ্ন যাতে ইজি হয়, এটা তুমি প্রে করতেছো, বাট তুমি আবার টেনশনও করতেছো। তার মানে তুমি যে প্রে করতেছো বা দোয়া করে আল্লাহকে বলতেছো আল্লাহ প্রশ্ন যাতে সহজ হয়, আমি যাতে ভালো পরীক্ষা দিতে পারি, দ্যাট মিনস তুমি আল্লাহকে, আল্লাহর হাতে কন্ট্রোলটা দিয়ে দিতেছো, তাই না? বাট এট দ্য সেম টাইম তুমি যখন দুশ্চিন্তা করতেছো, তার মানে তুমি চাচ্ছ না আল্লাহ এটা কন্ট্রোল করুক, তুমি সবকিছু কন্ট্রোল করতে চাচ্ছ। ঠিক আছে? সো জিনিসটা অনেকটা এইরকম হয়ে যায়। সো যখন তুমি ট্রাস্ট করো না, তখন তুমি অ্যাংশাস থাকো, ওভার থিঙ্কিং করো, নার্ভাস থাকো। বাট যদি তুমি বিলিভার হও, আল্লাহকে ট্রাস্ট করো, ঠিক আছে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, এটা যদি তুমি ট্রাস্ট করো, বা রেজাল্ট সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার হাতে, এটা যদি তুমি বিশ্বাস করো, দেন তুমি কাম হবা, কনফিডেন্ট হবা, তুমি হচ্ছে গিয়ে স্ট্রেসলেস থাকবো। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় আমাদের রাখতে হবে, কারণ সবকিছু তোমার কন্ট্রোলে নাই। সো যেটা তোমার কন্ট্রোলে নাই, ওইটা নিয়ে তোমার দুশ্চিন্তা করেও আসলে কোনো লাভ নাই। সো দিস ইজ দ্য থিং, এই জিনিসটা মাথায় রাখবা। সো কিভাবে ওভারকাম করতে হবে এটা ভাইয়া মোটামুটি বলে দিছি, কিন্তু যদি এরপরও সোজা আঙুলে ঘি না উঠে, মানে তোমাকে আসলে কিভাবে সাফার করতে হবে সেটা একটু আমি বলে দিই। দেখো, তোমার মধ্যে যদি নেগেটিভ ইমোশন, অ্যাংশাস, বা হচ্ছে গিয়ে তুমি ধরো যে অ্যাংশাস মানে হচ্ছে তুমি ফিউচার অ্যাংজাইটিতে ভুগতেছো, ভবিষ্যতে কি হবে না হবে, এক্সামে কি হবে না হবে এগুলো নিয়ে, বা তুমি হচ্ছে গিয়ে নার্ভাস, হ্যাঁ, যে সব পড়ছো তারপরে তুমি কনফিডেন্ট না। তো এরকম যদি হয়, তখন যেটা হয়, মানে এখন আসলে আমরা কেন পড়ায় মনোযোগ দিতে পারতেছি না, বা পরীক্ষায় কেন আমি খারাপ রেজাল্ট করবো এই দুশ্চিন্তার কারণে, সেটা ভাই ব্যাখ্যা করতেছি। অলরেডি তোমরা জানো, আমাদের ব্রেইনের যে লজিক্যাল পার্ট প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালা, এটা হচ্ছে ইমোশনাল পার্ট, হ্যাঁ। সো এই অ্যামিগডালাটা হচ্ছে কি ইমোশনাল ব্রেইন, আর প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে কি আমাদের লজিক্যাল ব্রেইন। এই প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের পড়ায় ফোকাস রাখতে হেল্প করে, আমাদেরকে প্রবলেম সলভ করতে হেল্প করে, এবং মেমোরি রিট্রিভালে হেল্প করে, অর্থাৎ পড়া মনে করতে হেল্প করে। পরীক্ষায় আমরা কি করি বলতো? পড়া মনে করে লিখি না, তুমি তো বাসায় মুখস্থ করো, আর পরীক্ষায় তো হচ্ছে মনে করো লিখো। সো যখন তোমার ইমোশনাল ব্রেইন অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ যখন তুমি নার্ভাস, যখন তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ, যখন হচ্ছে গিয়ে তুমি অ্যাংশাস যে কি হবে না হবে, কমন পড়বে কি পড়বে না, লিখতে পারবো কি পারবো না, কোন স্যার খাতা দেখে নাম্বার দিবে কি দিবে না, এই যে তুমি অ্যাংশাস ফিল করতেছো, তখন তোমার ইমোশনাল ব্রেইন অ্যাক্টিভেট হয়ে যায়। যখন তোমার ইমোশনাল ব্রেইন অতিরিক্ত অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তোমার কর্টিসল হরমোন নিঃসরণ হয়, অ্যাজ এ রেজাল্ট তোমার যেটা একটা স্ট্রেস হরমোন, তুমি স্ট্রেসড ফিল করো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তোমার যে লজিক্যাল ব্রেইন সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই ব্রেইন, যেই ব্রেইন দিয়ে তুমি পড়ায় ফোকাস দিতা, প্রবলেম সলভ করতা, এবং তোমার মেমোরি রিট্রিভাল হইতো, সেই ব্রেইনটা দুর্বল হয়ে গেছে। এই যে এইটা দুর্বল হয়ে গেছে, মানে তোমার ফোকাসও দুর্বল হয়ে গেছে। এক্স্যাক্টলি এই কারণে এই মুহূর্তে তুমি পড়ায় মনোযোগ দিতে পারতেছো না। সো পরীক্ষার হলো সেম কাহিনী হবে, তুমি দেখবা যে প্রবলেম সলভ করতে পারতেছো না, তোমার পড়া মনে পড়তেছে না, তোমার পুরা মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কেন? কারণ এই প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে গিয়ে তখন মানে ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ? বিকজ তোমার ইমোশনাল ব্রেন অ্যাক্টিভ। তুমি তো একসাথে দুই দুনিয়া থাকতে পারবে না, তুমি একসাথে নলা 99 থাকবা, টপ 1% থাকবা, এটা তো পসিবল না। আবার তুমি একই সাথে কনফিডেন্ট হবা, একই সাথে দুশ্চিন্তাগ্রস্ত হবা, এটা তো পসিবল না। হয় তুমি মানে দুশ্চিন্তাগ্রস্ত না হলে তুমি কনফিডেন্ট, তোমার দুইটা একটাতে মধ্যে হচ্ছে গিয়ে থাকতে হবে। সো তুমি যদি কনফিডেন্ট থাকো, তাহলে তোমার প্রি-এফসি অ্যাক্টিভ হবে, তুমি পড়ায় ফোকাস দিতে পারবা, তুমি প্রবলেম সলভ করতে পারবা, এন্ড তোমার মেমোরি, মানে তুমি যেহেতু মনোযোগ দিয়ে পড়ছো, তার মানে সেটা তোমার লং টার্ম মেমোরিতে সেভ হইছে, এবং তুমি পরীক্ষার হলে খুব একটা নার্ভাস না, এটাও মানে স্ট্রং আছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে তোমার মেমোরি থেকে পড়া বের করতে পারতেছো। পড়া যতই মুখস্থ করো, যদি পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে প্রিফ্রন্টাল ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, তোমার ব্রেইন থেকে কিন্তু পড়া বের হবে না, মনে করতে পারবা না, তাই লিখতেও পারবা না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ম্যাথের একটা 30 মিনিটের ভিডিও বানাইছি, ম্যাথ A to Z প্রবলেম সলভ, ওই ভিডিওটা কাইন্ডলি একটু সবাই দেখে নিও। সো এখন তুমি কনফিডেন্ট কিভাবে হইতে পারবা? কনফিডেন্ট কোত্থেকে আসে? কনফিডেন্স আসে রিপিটেশন থেকে। কিসের রিপিটেশন? এখন তুমি তো স্টুডেন্ট, স্টুডেন্ট কি রিপিট করবে? যেই প্রশ্নগুলো পরীক্ষায় হুবহু কমন আসবে, স্টুডেন্ট সেগুলো রিপিট করবে, সেগুলো পড়বে। আর তার জন্য তোমাকে আসতে হবে টিম তাণ্ডবে। অলরেডি 510 জন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, যেখানে আমি তোমাদেরকে প্রায় 20টার মতো লাইভ সেশন নিব। অলরেডি 9টা হয়ে গেছে, ভর্তি হলে রেকর্ডিং দেখে নিবা। সবগুলো দেখার সময় মানে সময় নাই, যেগুলো দেখতে হবে ভাই মাস্ট ওয়াচ লিখে রাখছি। এবং মাত্র 12 ঘন্টায় তুমি ফিজিক্স শেষ করতে পারবা। ঠিক আছে? ফিজিক্স শেষ করতে 12 ঘন্টা লাগবে। ফিজিক্সে ভাইয়া টোটাল 72টাই মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দাগায় দিছি সবগুলো চ্যাপ্টার থেকে, যেগুলো কমপ্লিট করতে মাত্র 12 ঘন্টার মতো, 12 থেকে 13 ঘন্টার মতো টাইম লাগবে। তোমার কাজ হচ্ছে এই যে 12 ঘন্টায়, দেখো তোমরা অনেকে ভাববা যে ভাই এখন কি আসলে কোর্স কিনে কোনো লাভ আছে? কেনা উচিত? কেন উচিত না? আমি তোমাকে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 37টা সিকিউ দাগায় দিছি, সলভ করতে তোমার সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টার মতো টাইম লাগবে। তোমার ম্যাথে আমি দাগায় দিছি হচ্ছে 50টা সিকিউ, যার মধ্যে 30-35টা করলেই হয়। সো ম্যাথও দেখা যাবে তোমার এরকম 4 থেকে 6 ঘন্টার মতো টাইম লাগতেছে। তারপরে হায়ার ম্যাথ, এগুলো হচ্ছে গিয়ে ভাইয়া 41টা, টপ 41টা সিকিউ দাগায় দিছি, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দাগায় দিছি। অর্থাৎ তোমার কাজ হচ্ছে এই কনফিডেন্ট হওয়ার জন্য এগুলা বারবার রিপিটেশনের মাধ্যমে প্র্যাকটিস করা। তুমি যদি অলরেডি সব পড়ে থাকো, তোমার কাজ হচ্ছে যে ভাইয়া দেখি তো কি দিছে,
কোন 72টা সিকিউ দিছে ফিজিক্সের, হায়ার ম্যাথের কোন 41টা দিছে, আমি করি, আমার তো সব পড়া আছে, আমি তো এমনিতেই পারি, ভাইয়ার ক্লাস করা লাগবে না, আমি হচ্ছে এগুলো সলভ করি। তুমি যখন বারবার এগুলো সলভ করবা, তোমার ব্রেন কনফিডেন্ট হবে, তুমি কনফিডেন্ট থাকবা, কারণ তুমি ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে সব কমন পেয়ে যাবা। এই যে তোমার ক্ল্যারিটি আছে, এই যে তোমার ক্ল্যারিটি আছে যে ভাইয়া সাজেশন থেকে সবকিছু আমি কমন পাবো, দ্যাট ইজ ওয়াই ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স। এই কনফিডেন্সের কারণে, যেই তুমি এতদিন পড়ায় মনোযোগ দিতে পারতা না পরীক্ষার টেনশনে বা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যাইতা, সেই তুমি এখন বেটার অ্যাকশন টেকার হবা, অর্থাৎ পড়ায় ফোকাস দিতে পারবা। অ্যান্ড অ্যাকশন থেকেই তোমার আসলে রেজাল্ট আসে, তুমি কত জানো সেটা থেকে রেজাল্ট আসে না যদি তুমি পারফর্ম করতে না পারো। সো এই জন্য তোমাকে ভাইয়া ক্ল্যারিটি দিব যে ফিজিক্স এক্স্যাক্টলি কি কি পড়তে হবে, কেমিস্ট্রিতে কোন 37টা সিকিউ পড়তে হবে, ম্যাথ থেকে কোন 50টা সিকিউ পড়তে হবে, হায়ার ম্যাথ থেকে কোন 41টা সিকিউ করতে হবে। আর যারা কিছুই পারো না, তোমাদের তো কোনো সমস্যাই নেই, যে ভাইয়া নিজেই সলভ করে দিতেছি। ফিজিক্সের এই 72টা সিকিউ আমি পিডিএফে দিছি, বাট আমি নিজে 75 থেকে 80টার মতো সলভ করে দিছি এই 72টা সহ। মাত্র ক্লাস শেষ করতে তোমার 12 ঘন্টার মতো লাগবে। তুমি এখন যদি কোর্স এনরোল করো, অলরেডি তুমি 4 সাবজেক্টের ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, এই যে ফিজিক্সের এই যে এই ক্লাসগুলো পেয়ে যাবা। সো এইগুলা তুমি করে ফেলবা, তোমার কাজ হচ্ছে এই ক্লাসগুলো করে, যারা কিছু পারো না এই ক্লাসগুলো করে নিজেরা 2বার প্র্যাকটিস করবা, টাইম আছে, টাইম আছে। ইভেন পরীক্ষার সময় তুমি এগুলো পড়তে পারো, পরীক্ষার আগে 2-3 দিন করে বন্ধ। ঠিক আছে, সো পরীক্ষার আগেও এই ক্লাস 2বার শেষ করা যায়। তোমার কাছে হচ্ছে একবার শেষ করে নিজে একবার প্র্যাকটিস করে যাও, বা নিজে অর্ধেক অর্ধেক ক্লাস করে 2বার নিজে প্র্যাকটিস করে যাও, যে রিপিটেশনস এর মাধ্যমে। এই যে যেটা ভাই এখানে লিখছিলাম, যে যেইগুলো পরীক্ষায় আসবে, এখন তোমার কি পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি বাদ দিতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিস আসলে বাদ দিতে হবে, কারণ পুরো বই তুমি পরীক্ষার মাঝখানে কমপ্লিট করতে পারবা না। সো এই জন্য ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট এগুলোই দাগায় দিছি। আমার সাজেশন থেকে কমন পড়ে কিনা এটা ডাউট রাখার কোনো কারণই নাই, বিকজ তুমি রাজশাহী বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো, সমস্ত বোর্ড থেকেই আমার স্টুডেন্টরা 1200+ পাইছে। স্পেশালি রাজশাহী বোর্ড থেকে তো 3জন পাইছে, 1252 পাইছে 2জন, একজন পাইছে 1256। ঠিক আছে, তারপর খুলনা বোর্ড থেকে 1200, যে আমাদের তামিম 24 পাইছে। তো তোমাদেরকে আমি আমাদের রেজাল্টের একটা আমরা এগুলো আমাদের আরো আগে, এখন কোর্স ব্যাচের জন্য তোমাদেরকে এটা দেখাবো না, তোমরা লিংকে গেলেই দেখবে, এটা আরো 6 মাস আগে হচ্ছে আমরা আপলোড করছি, ওই ওদের রেজাল্টের সময় জুলাই মাসে। সো তোমরা টিম তাণ্ডবে এনরোল করলে এই সব কিছু হচ্ছে গিয়ে পেয়ে যাবা। সো পুরো এক্সাম ফোকাস, সব বিষয়ের সাজেশনস থাকবে, সব বিষয়ের গাইডলাইন থাকবে, সেই সাজেশনস গুলো কিভাবে পড়বা, ইউটিলাইজ করবা, পুরো এক্সাম টাইমটাতে আমি তোমাকে অ্যাকচুয়ালি গাইড করব, আমি তোমাকে আসলে মেন্টরিং করব, এবং আমাকে তোমরা সরাসরি কিউএনএ সেশনের মাধ্যমে কোশ্চেন করতে পারবা এই টাইমগুলোতে। তাই দেরি না করে টিম তাণ্ডবে এনরোল করে ফেলো, বিকজ আমরা খুব তাড়াতাড়ি এটা ক্লোজ করে দিব। আমাদের অলরেডি 510 জন এনরোল হয়ে গেছে, আশা করতেছি খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবে দেখা হবে। অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই, যাই কিছু হয়ে যাক তুমি কনফিডেন্ট থাকো, অযথা টেনশন করে কোনো লাভ নাই। সো কেন তুমি টেনশন করো, কেন এখন টেনশনের কারণে পড়া হচ্ছে না, সেই ব্রেইন সায়েন্সটা ভাই কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। অ্যান্ড তুমি কিভাবে কনফিডেন্ট হইতে পারো সেটাও ভাই তোমাকে বলে দিছি, এবং এই মুহূর্তে তোমার কনফিডেন্ট থাকাটা খুবই খুবই জরুরি। তুমি দুশ্চিন্তার কারণে এমনিতেও কিছু পাবা না, কিন্তু যেটা হারাবা সেটা আসলে ডবল হারাবা। তাই দেরি না করে কনফিডেন্ট হইতে চলে আসো টিম তাণ্ডবে। আশা করতেছি খুব দ্রুতই তোমার সাথে দেখা হবে। টাটা।